প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। যুক্তরাষ্ট্রের মতো মোড়লেরা যখন জাতিসংঘকে এককভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, জাতিসংঘের সব বৈধ প্রচেষ্টা রুখে দেওয়ার চেষ্টা করে, বা জাতিসংঘের যে কোনো প্রস্তাব, রেজলিউশন, ট্রিটি, এগ্রিমেন্ট এমন কিছুকে ম্যানিপুলেট করার চেষ্টা করে সারাক্ষণ, তখন জাতিসংঘের আসলে কোনো অস্তিত্ব থাকে না। বহু আগেই জাতিসংঘ ঠুটু জগন্নাথে পরিণত হয়েছে, সেটি সারা বিশ্ব অবগত আছে প্রিয় দর্শক শ্রোতা। আর দেখা গিয়েছে যখন মুসলিমদের কোনো বিষয় আসে, কোনো মুসলিম ইন্টারেস্ট এমন বিষয়ে কোনো কনফ্লিক্ট, কোনো ক্রাইসিস তৈরি হয়, সেখানে জাতিসংঘকে এক চোখা নীতি অবলম্বন করতে দেখা যায়। আর কখনো যদি জাতিসংঘ চেষ্টাও করে মুসলিম ইন্টারেস্টের জন্য কিছু করবার জন্যে বৈধভাবে, ফেয়ারলি, সেটিও তারা করতে পারে না, কারণ যুক্তরাষ্ট্র সেটি আটকে দেয়। যুক্তরাষ্ট্রের সহযোগীরা, তাদের যারা এলাই আছে, তথাকথিত পশ্চিম অ্যাডভান্সড কান্ট্রিগুলো, যাদের ভিটু প্রদান করবার ক্ষমতা আছে, তারা আটকে দেয়। তো তাই অনেক দিন থেকেই বৈশ্বিক শৃঙ্খলা বলতে আসলে কিছু নেই, ওয়ার্ল্ড অর্ডার বলে কিছু নেই। জাতিসংঘের কথা কেউ শুনে না। জাতিসংঘ কোনো যুদ্ধ বন্ধ করতে পারেনি আজ পর্যন্ত, কিছুই করতে পারেনি। জাস্ট কাগজে কলমে যা কিছু আছে সেইটি, বাস্তবে জাতিসংঘের কোনো অস্তিত্বই নেই। আর এই বিষয়টি আমরা এখন বেশি বেশি করে টের পাচ্ছি। তো সদ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, সিকিউরিটি কাউন্সিলে একটি প্রস্তাব পাশ হলো। আর সেই প্রস্তাবটি পাশ হলো ইরানের প্রতি আহ্বান জানিয়ে ইরান যাতে জিসিসিভুক্ত যে 6টি দেশ আছে, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই 6টি জিসিসিভুক্ত দেশ এবং জর্ডান, এই দেশগুলোর উপর যাতে ইরান কোনো রকমের হামলা না করে, সেই জন্য একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এক্সকিউজ মি। তো মজার ব্যাপার হলো, ইরানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে। যেই কনফ্লিক্টে ইরান হলো ভিকটিম, ইরানকে ইনভেট করেছে বা অবৈধভাবে আক্রমণ করেছে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল। তো যারা ইনভেট করেছে, ইনভেডার্স, আক্রমণকারী, হামলাকারী, দখলদার, অকিউপায়ার্স, ইলিগাল অকিউপায়ার্স, তাদের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়নি। প্রস্তাব পাশ হয়েছে যেই দেশ আক্রান্ত, মজলুম, তাদের বিরুদ্ধে। তাদেরকে যুদ্ধ বন্ধের আহ্বান করতে জানানো হয়েছে, অর্থাৎ তারা যাতে এই জিসিসিভুক্ত দেশগুলোতে এবং জর্ডানে কোনো রকম হামলা না করে, এই আহ্বান জানিয়ে এই প্রস্তাবটি পাশ হয়েছে। খুবই মজার বিষয়টি। ট্র্যাজেডি, এর চাইতে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। এর চাইতে বড় প্রহসন পৃথিবীতে আর কিছু হতে পারে না। আক্রান্তকে বলা হচ্ছে তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমরা হামলা বন্ধ করো। আক্রমণকারীকে কিছু বলা হয়নি। ইন্টারেস্টিংলি, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম পর্যন্ত নেওয়া হয়নি সেই প্রস্তাবে। সেটি হলো সবচাইতে ট্র্যাজিক পার্ট। এবং বলা হয়েছে, আর এই প্রস্তাবটি উত্থাপন করেছে বাহরাইন, ইরানের প্রতিবেশী দেশ বাহরাইন, যারা 5ম নৌবহরকে আগলে রেখেছে, যুক্তরাষ্ট্রের 5th ফ্লিট যেটিকে বলা হয়। সম্প্রতি ইরান সেটিকে টার্গেট করেছে অনেকবার। তেমন বড় ক্ষয়ক্ষতি কিছু সেখানে হয়নি, বাট হুমকির মুখে পড়েছে। অন্যান্য ইরানের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্বার্থগুলো, মার্কিন সামরিক স্থাপনাগুলো যেরকম হুমকির মুখে পড়েছে, এই 5ম নৌবহরও কিন্তু হুমকির মুখে পড়েছে বাহরাইনে থাকা। সো বাহরাইন এখন আগ বাড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করেছে এবং 135টি দেশ, জাতিসংঘের সদস্য, ভোট দিয়ে সেই প্রস্তাবটি পাশ করিয়েছে। আর স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের 15টি দেশ, সেই 15টি দেশের মধ্যে 13টি দেশ সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। একবার ভেবে দেখুন। আর 2টো দেশ ভোটদানে বিরত থেকেছে, তারা হলো রাশিয়া এবং চীন। তারা ভোট দেয়নি। তো তাদের নিজস্ব অবজারভেশন আছে। এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। রাশিয়া একটি আলাদা প্রস্তাব পেশ করবার চেষ্টা করছিল, উত্থাপনও করেছিল। সেই চেষ্টাটি ছিল সকল পক্ষ যুদ্ধ বন্ধ করবে, আলোচনার টেবিলে আসতে হবে, এমন একটি কম্প্রিহেন্সিভ প্রস্তাব রাশিয়া উত্থাপন করেছিল। কিন্তু সেই প্রস্তাবটি পাশ হয়নি, নাকচ হয়ে গেছে, কারণ বেশিরভাগ দেশ সেই প্রস্তাবটি উত্থাপিত হতেই দেয়নি।
কতটা দুঃখজনক একবার ভেবে দেখুন। যদি এরকম ধরে নেই যে জিসিসিভুক্ত 6টি দেশ এবং জর্ডান তাদের স্বার্থ সরাসরি যুক্ত, তারা এই প্রস্তাব এনেছে, তারা ভোট দিয়েছে, মানছি। পৃথিবীর 135টি দেশ কি করে সেখানে ভোট দেয়, যেখানে সুস্পষ্টভাবে একটি এলিমেন্টারি স্কুলের বাচ্চার কাছেও সেটি ধরা পড়বে যে এই কনফ্লিক্টের সূত্রপাত থেকে কারা করেছে, গোড়ায় না গিয়ে সরাসরি একটি প্রস্তাব ইরানের বিরুদ্ধে পাশ করা। ওই দেশগুলোর নাম পর্যন্ত নেওয়া হয়নি, যেমন ভাষণের নাম নেওয়া যায় না, এরকম একটি অবস্থা। তো দুঃখজনক। আচ্ছা, তো এখানে ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘে যিনি আছেন, আমির সৈয়দ ইরাভানি, তিনি মন্তব্য করেছেন যে এইটি সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে, একটি ঐতিহাসিক কলঙ্ক। ইরানের রাষ্ট্রদূত সেই কথা বলেছেন এবং আমরাও বিশ্বাস করি এটি একটি কলঙ্কময় অধ্যায় রচিত হলো। কি ভয়ঙ্কর কথা! এমন মন্দ উদাহরণ, এমন খারাপ নজির আর হতে পারে না যে আক্রান্তকে দোষারোপ করা হচ্ছে, আক্রমণকারীকে কিছু বলা হচ্ছে না, তার নাম পর্যন্ত নেওয়া হচ্ছে না। আচ্ছা, তো এই ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে রাশিয়া এবং চীনের যারা সেখানে দূত আছেন তাদের তীব্র বাদানুবাদ হয়েছে। তো সেখানে মার্কিন দূত যিনি আছেন, এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছেন মার্কিন দূত মাইক ওয়ালটস, তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে রাশিয়ান এবং চাইনিজ দূতের। তো চাইনিজ প্রতিনিধি যিনি সেখানে আছেন, দূত ফুং কং, তো তিনি উপসাগরীয় দেশগুলোর, যে দেশগুলোর কথা বলা হচ্ছিল, জিসিসিভুক্ত 6টি দেশ এবং জিসিসির বাইরের দেশ জর্ডান, তিনি বলেছেন যে অন্যান্য দেশগুলোর, এই দেশগুলোর সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ, এটি আমরা মানছি। তবে যেই প্রস্তাব পেশ করা হয়েছে এবং পাশ করানো হলো, সেই প্রস্তাবে ঘটনার মূল কারণ এবং ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু সেভাবে সুস্পষ্টভাবে উঠে আসেনি সামগ্রিক চিত্র। তিনি অবজারভেশন সহ এই কথা বলেছেন চাইনিজ দূত। আর রাশিয়ান দূত ভাসিলি নেবেনজিয়া, তিনি বলেছেন ইউএস এবং তার এলাইরা ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তারা, যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পশ্চিমীদের এবং যুক্তরাষ্ট্রের অ্যাজ ডিস্ট্রাক্ট করে দিবে, তাদের ওয়েপন্স অফ অ্যাজ ডিস্ট্রাকশন দিয়ে, যেটিকে তারা WMD বলে, ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। কিন্তু পৃথিবীর শান্তিকামী মানুষ সেটিকে বলে ওয়েপন্স অফ অ্যাজ ডিস্ট্রাকশন। তাদের অ্যাজ ডিস্ট্রয় করে দিবে ইরান, এই ভয় তাদের, এবং এই অযৌক্তিক কল্পিত ভয়টি তারা ছড়িয়েছে অকারণে, এই কথা বলেছেন রাশিয়ান দূত নেবেনজিয়া। তিনি বলেছেন এই কথার কোনো সত্যতা নেই, এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, তারা এটি কখনো স্বীকার করেননি, তারা এরকম কিছু ট্রেস করতে পারেননি, তাই অহেতুক এই সংকট, এই ঝামেলা সৃষ্টি করা হয়েছে। রাশিয়ান দূত সুস্পষ্টভাবে এই কথা বলেছে। তো এই হলো অবস্থা। এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। কখনো হয়েছে কিনা নিকট অতীতে আমরা জানি না, যে আক্রান্তকে দোষ দেওয়া হচ্ছে, বদনাম দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হচ্ছে, আর আক্রমণকারীকে কিছুই বলা হয়নি। আর যখন সেই শক্তি যুক্তরাষ্ট্র, তখন আসলেই এরকমই হয় বিষয়টি। আরও অনেকবার এরকম হয়েছে। তারা কোনো জবাবদিহিতার ধার ধারে না, সকল জবাবদিহিতার ঊর্ধ্বে। আবার দুঃখজনকভাবে এটিও সত্যি যে প্রতি বছর তাদের কাছ থেকে আমাদের শুনতে হয়, আমাদের দেখতে হয় মানবাধিকার রিপোর্ট। সারা পৃথিবীর কোন দেশ কী পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, কোথায় কোথায় কী পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এই রিপোর্টগুলো প্রতি বছর কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশ করে। তো হাসাও যায় না এদের কর্মকাণ্ড নিয়ে। এরা কিন্তু এই বৈধতা হারিয়েছে। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্ট আস্থা করে নিক্ষেপ করবে পৃথিবীতে, যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেখানে যেখানে স্বৈরাচারী শাসকেরা, আমরা মাত্রই একজন থেকে মুক্তি পেলাম, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। তো এরকম আরও বহু দেশে এরকম স্বৈরাচারী শাসন আছে। তো সেখানে স্বৈরাচারী শাসকেরা তাদের এই মানবাধিকার রিপোর্ট একসময় কিছুটা হলেও মূল্যায়িত হতো, এবং যেখানে যেখানে এরকম গণতন্ত্রের সংকট আছে, মানবাধিকার ইস্যুগুলো খুব অ্যাকিউটলি অ্যাড্রেস করা দরকার, সেই সব দেশ কিছুটা হলেও এই রিপোর্টগুলোকে মূল্যায়ন করত। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। হরে দরে সব এক। মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে যেমন হয়েছে,
যুক্তরাষ্ট্রেও তেমন হয়েছে। যুক্তরাষ্ট্র শুধু তার নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন করছে না, এখন অন্যান্য জায়গায় গিয়েও মানবাধিকার লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের আশকারা এবং ইনফ্লুয়েন্স সহযোগিতা ছাড়া ইসরায়েল কখনোই সাহস পেত না এককভাবে ইরানে হামলা করতে। গত বছর একই অবস্থা ছিল। গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে প্রক্সি লড়াই করেছে ইরানের সঙ্গে, আর এই বছর যৌথভাবেই করছে যা করবার। সো এখানে তারা ওয়ান আইড হয়ে গেছে, এক চোখা, দুই চোখে কিছুই দেখতে পারে না। তো তাদের এই ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং হবে, এবং আগামী দিনে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বিশ্ব রাজনীতিতে। যদিও তারা বিশ্বের মোড়ল হবার চেষ্টা করছে, কিন্তু তারা আসলে ক্রমান্বয়ে নিজেকে বানিয়ে ফেলছে অপ্রাসঙ্গিক, এবং এটি সত্যি কথা। ধন্যবাদ দর্শক শ্রোতার সঙ্গে থাকবেন।